খুন, এখানে খুন হয়েছে, খুন, পুলিশ পুলিশ, খুন খুন হয়েছে এখানে, পুলিশ খুন হয়েছে। अरे এদিকে দৌড়ো না, আরে তোকে ডাকছি। तुम कौन हो? ये औरत को खून काहे किया? আমি যে হই না কেন, তাতে তাতে তোমার কি দরকার? हैं? আমি খুন করেছি, তুমি আমাকে থানায় নিয়ে যেতে পারো। এই কোচম্যান, বলুন হুজুর। गाड़ी थाना में लेके चलो। আচ্ছা ঠিক আছে, चलो चलो जल्दी चलो। এবারের নিবেদন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প একই খুন, পরিচালনা সৌভিক সাহা, গল্প পাঠে এবং প্রিয়নাথের চরিত্রে সৌমিক মৈত্র, উপেন্দ্রনাথ, রামস্বরূপ গাঙ্গুলি। শুরু হচ্ছে একই খুন। সময়টা মাঘ মাস। গোপাল বোস লেনের ভেতর হঠাৎ খুন হয়েছে বলে একটা চিৎকার ওঠে। গলির কাছেই বড় রাস্তার উপর পুলিশের প্রহরী ছিল। চেঁচামেচি শুনে সে তাড়াতাড়ি সে গলির ভেতর এসে ঢোকে। একটা সেকেন্ড ক্লাস কম্পাস গাড়ি, আর তার চারিদিকে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। কোচম্যান কোচ বাক্সের উপরে বসে রয়েছে। গাড়ির দরজা খোলা, আর তার ভেতরে একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়েটির বয়স বছর 20। বুকে সাংঘাতিক আঘাতে তার প্রায় সমস্ত শরীর আর জামা কাপড় রক্তে ভিজে গেছে। গাড়ির ভেতরটাও রক্তে লাল হয়ে উঠেছে, এমনকি রক্ত গড়িয়ে বাইরে রাস্তার উপরেও এসে পড়েছে খানিকটা। গাড়িতে একটি বছর 25-এর যুবক বসে, আর তার হাতে প্রায় ফুটখানেক লম্বা একটা রক্তাক্ত ছোরা। প্রহরী লক্ষ্য করে দেখে ছেলেটির 2 চোখ জলে ভিজে আছে। আমি অনেক হত্যাকারী দেখেছি, কিন্তু খুন করার পরেই খুনির চোখে যে জল দেখতে পাওয়া যায় তা কখনো শুনিনি বা দেখিও নি। গাড়ি থানায় নিয়ে এসে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়। কি কারণে সে মেয়েটিকে খুন করেছে একথা জিজ্ঞেস করায় ছেলেটি বলে, আমি যাকে খুন করেছি সে আমার স্ত্রী। তার উপর আমার সন্দেহ হয়েছিল। আমার প্রচন্ড রাগ হয়ে যায়। রাগ সামলাতে না পেরে গাড়ির ভেতরে ওই ছুরি দিয়ে নিজের হাতে আমি তাকে খুন করেছি, আর এর জন্য উপযুক্ত শাস্তি পেতে আমি প্রস্তুত। ছেলেটি সব কথা স্বীকার করে নেয় ঠিকই, কিন্তু সে কে, তার নাম কি, কোথায় বাড়ি, সেসব কিছুই সে বলতে রাজি হয় না। এমনকি তার স্ত্রীর নামও সে বলতে চায় না। পুলিশ অনেকভাবে তার কাছ থেকে সমস্ত কিছু জানার চেষ্টা করেও কোনোভাবেই সফল হতে পারে না। শেষ অবধি আসামিকে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠিয়ে দেয়। তার নামের জায়গায় নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক লিখে মোকদ্দমা চালানো হয়। যে গলিতে এই ঘটনা ঘটেছিল সেই গোপাল বোস লেনের বাসিন্দা এবং অন্যান্য কয়েকজন লোকের সাক্ষী নেওয়া হতে থাকে। প্রথম সাক্ষী সেই গাড়ির কোচম্যান। সেদিন হুজুর হাওড়া স্টেশনে ওই মেয়েটি কালীঘাট যাওয়ার জন্য আমার গাড়ি ভাড়া করেছিল। আমি কালীঘাটের দিকে কিছুটা যেতেই পিছন থেকে একটা ছেলে দৌড়ে এসে গাড়ির ভেতর ঢুকে পড়ে। আমি প্রথমে তাকে তুমি কে, কোথা থেকে আসছো, কোথায় যাবে, এই সব জিজ্ঞেস করছিলাম। উত্তরে সে বলে এ আমার স্ত্রী, রাগ করে চলে যাচ্ছিলেন। আমি খোঁজ পেয়ে পিছন পিছন এসেছি। তারপর আমাকে বলল এখন আর তোমাকে কালীঘাট যেতে হবে না, কলকাতায় আমাদের এক আত্মীয় থাকেন, সেখানে নিয়ে চলো। তো হুজুর ছেলেটা ওই মেয়েটার সামনেই এ সমস্ত কথা বলছিল। মেয়েটিও কোনো প্রতিবাদ করল না, তাই আমিও ছেলেটির কথা বিশ্বাস করে তারই কথা মতো গাড়ি চালাতে লাগলাম। গাড়ি যখন গোপাল বোস লেনে এসে পৌঁছল হুজুর, তখন গাড়িটা কেমন যেন নড়ে উঠল, আর একটা কেমন একটা শব্দ গাড়ির ভিতর থেকে আমার কানে এসে পৌঁছল। আমি গাড়ি দাঁড় করালাম,
তারপর ঘুরে গাড়ির ভিতরটা দেখতে গিয়ে দেখি হুজুর কি সর্বনাশ, মেয়েটার সমস্ত শরীর একেবারে রক্তে ভেসে যাচ্ছে। তখনও তার হাত পা নড়ছিল হুজুর, কিন্তু দেখতে দেখতে সব শান্ত হয়ে গেল। ছেলেটির হাতে একটা এত বড় ছোরা হুজুর, তারও সারা শরীর রক্তে মাখামাখি। সে মেয়েটিকে সোজা করে বসাতে চেষ্টা করলো হুজুর। এইসব দেখে আমি খুন হয়েছে বলে চিৎকার করতে শুরু করে দিলাম। তারপর সমস্ত পাড়ার লোকজন এসে জমা হয়ে গেল হুজুর। পুলিশের প্রহরী চলে এলো, সেই প্রহরী আমাদেরকে থানায় নিয়ে যায় হুজুর। প্রহরী আর প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে জানা যায় ওই ছেলেটি ছাড়া গাড়ির ভেতরে মেয়েটির সঙ্গে আর কেউ ছিল না। মেয়েটির দেহ পরীক্ষার পর ডাক্তার জানালেন বুকে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব আসামিকে জিজ্ঞাসা করায় সে বলল, আমাকে আর বেশি কিছু জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাবেন না। তবে আমি এটা বলছি যে ওই মেয়েটি আমার স্ত্রী। কিন্তু না, আমি তার নাম বলবো না, বাড়ি কোথায় তাও বলবো না, কোথায় যাচ্ছিলাম সে কথাও বলবো না। কিন্তু এইটুকু বলবো যে আমি তাকে খুন করেছি। সেই ছুরির সাংঘাতিক আঘাতেই তার মৃত্যু হয়েছে। কিন্তু কেন খুন করেছি সে কথাও আমি বলবো না। আচ্ছা, এসব কথা তুমি নাই বলো, কিন্তু তুমি নিজেই যে খুন করেছ সেটা কি সত্যি? আমি যখন বলছি আমি খুন করেছি তখন আমার কথা বিশ্বাস করবেন না কেন? আমি যখন মুক্তকণ্ঠে স্বীকার করছি তখন অবিশ্বাসের তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আপনি আমাকে অনায়াসে প্রাণদণ্ডের আদেশ দিতে পারেন। তোমার কথার ওপর বিশ্বাস বা অবিশ্বাস করবার সম্পূর্ণ ক্ষমতা আমার আছে, কিন্তু তোমাকে শাস্তি দেওয়া সম্বন্ধে তোমার কোনো মতামত আমি নেব না। আমি তোমাকে যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর দেয়া তোমার পক্ষেই দরকারি। তুমি যদি তোমার নাম বলো আর তোমার বাড়ি কোথায় সেটা আমাদের বলে দাও, তোমার আত্মীয় স্বজন কারা আছেন তা যদি আমরা জানতে পারি, তাহলে তারা হয়তো তোমাকে সাহায্য করতে পারবেন, কোনো উপযুক্ত উকিল নিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টাও করতে পারবেন। আমাকে ক্ষমা করবেন স্যার, এসব আমি কিছুই বলবো না, কারণ আমি কারণ অনুগ্রহ চাই না। আমি চাই আপনি আমাকে উপযুক্ত শাস্তি দিন। আমি হাসতে হাসতে সেই শাস্তি মাথায় তুলে নেব। তুমি যেমন গুরুতর অপরাধ করেছ তার শাস্তি দেয়া আমার সাধ্যের বাইরে, তাই তোমার মোকদ্দমা উচ্চতর আদালতে পাঠাচ্ছি, সেখানেই তোমার বিচার হবে। খুনের মোকদ্দমায় খুনের কারণ না পাওয়া গেলে শাস্তি দেওয়া সহজ নয়। দায়রা আদালত বসতে তখনও কয়েক মাস দেরি। সরকারি কৌঁসুলি এ সময় আমার ঊর্ধ্বতন কর্মচারীকে একটা চিঠি দিলেন। সেই কর্মচারী আমাকে ডেকে পাঠিয়ে এর অনুসন্ধানের ভার তুলে দিলেন আমার হাতে। আদেশ যখন পেলাম তখন চেষ্টা তো করতেই হবে, কিন্তু কিভাবে চেষ্টা করব, কোথায় যাব, কাকে জিজ্ঞাসা করব, অনেক ভেবেও তার কিছুই ঠিক করতে পারলাম না। পরদিন ভোরবেলা উঠে খুনির সঙ্গে দেখা করতে হরিণবাড়ি জেলে গিয়ে হাজির হলাম। পুলিশের পোশাক পরে যায়নি, সাধারণ পোশাকে গিয়েছিলাম। জেলের ইংরেজ কর্মচারীকে বললাম খুনি যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি পুলিশের কর্মচারী। আমি আগে থেকেই আসামির জন্য কিছু জামা কাপড় নিয়ে গিয়েছিলাম। আসামির সঙ্গে দেখা হতেই আমি বললাম, আপনার জামা কাপড় তো একেবারে খারাপ হয়ে গিয়েছে দেখছি, নিন এগুলো বদলে নিন, আমি আপনার জন্য পরিষ্কার জামা কাপড় নিয়ে এসেছি। কে আপনি? এত কষ্ট করে এই সমস্ত আমার জন্য কেন এনেছেন? আমি তো আর নিজের থেকে আনিনি, আপনারই এক আত্মীয় অনুরোধ করলেন তাই নিয়ে এলাম। আনতে হয়েছে বলতে পারেন। দেখুন, আপনি যদি নেন তাহলে ভালো, না হলে তো তাকে আবার ফিরিয়ে দিতে হবে। আমার কথা শুনে ছেলেটি একটু চিন্তিত হল, অস্ফুট স্বরে বলতে লাগলো, আত্মীয়?
কোন আত্মীয়? তাহলে কি বাবা আমার অবস্থার কথা জানতে পারলেন? আপনার বাবা যে জামা কাপড় পাঠিয়েছেন সে কথা তো আমি আপনাকে বলিনি। আপনি বলুন আর নাই বলুন, বাবা ছাড়া আমার আর কে আছেন যে এমন বিপদে আমার পাশে দাঁড়াবে? আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আপনার বাবা কিনা আমি তো তা জানি না, তবে আপনি যদি আপনার বাবার নামটা বলেন তাহলে আমি বুঝতে পারবো। না না, বাবার নাম আমি বলবো না। যদি এই সমস্ত কথা তিনি জানতে না পেরে থাকেন তাহলে এরপর হয়তো জানতে পেরে যাবেন। তিনি দূর দেশে আছেন, হয়তো খবর নাও পেতে পারেন। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার বাবা এখনো খবর পাননি? আচ্ছা, আপনি কি ভাবেন বলুন তো, যে কলকাতায় আপনার পরিচিত বা দেশের লোক কেউ থাকেন না? না, তা নয়। তাহলে খুনের দিন গাড়িতে করে যে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা আপনি বলছিলেন তিনিও কি কিছুই জানতে পারেননি? আচ্ছা, এতদিনে এই মোকদ্দমা নিয়ে কলকাতায় যে এত গন্ডগোল হয়ে গেল, বড় লোক থেকে ঝুপড়িবাসী পর্যন্ত সবাই জেনে গেছে, তারপরেও আপনি ভাবছেন যে আপনার কোনো আত্মীয় বা কোনো দেশের লোক এসব কিছুই জানতে পারেননি? ভাবুন, তারা যদি জেনে থাকেন তাহলে কি আপনার বাবা যত দূরেই থাকুন না কেন তারা কি তাকে খবর দেবেন না? আপনি যাই বলুন, আমি কোনো কথাই আপনাকে বলবো না। আপনার আনা জামা কাপড় আমি নিতে পারছি না। যে লোক জীবনের আশা ছেড়ে বসে আছে তার কাছে পরিষ্কার আর অপরিষ্কারের কোনো তফাৎ নেই। ঠিক আছে, আজ আপনি এই জামা নিলেন না, কিন্তু মাথায় রাখবেন, যিনি এই কাপড় পাঠিয়েছেন তিনি আপনার আত্মীয় হন বা যেই হন, 2-1 দিনের মধ্যে যখন তাকে সঙ্গে করে নিয়ে আমি ফিরে আসব তখন দেখব এই জামা কাপড় আপনি নেন কিনা। ছেলেটি আর কোনো কথা বলল না। তার কাছ থেকে আর কোনো কথা বার করা সম্ভব নয় দেখে আমিও জেল থেকে বেরিয়ে পড়লাম। যা ভেবে গিয়েছিলাম ছেলেটির কথায় তার সামান্য একটু আভাস পেলাম। জানা গেল যে তার কোনো না কোনো পরিচিত লোক কলকাতায় আছে। আরও জানা গেল যে তার বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু সেটা কলকাতা থেকে দূরে কোথাও। ছেলেটি আর জেলে যে জামাকাপড় পরেছিল সেগুলো পুলিশের দেওয়া। আগেকার সেই রক্তাক্ত জামাকাপড় কেমিক্যাল পরীক্ষা করার জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। পরের দিনই আমি মেডিকেল কলেজে গিয়ে কেমিক্যাল এক্সামিনারের সঙ্গে দেখা করলাম। জামাকাপড়ের মধ্যে একটা কালো রঙের কোট ছিল। কোটের ভেতরে গলার কাছে সাদা কাপড়ের একটা টিকিট, কোটের সঙ্গে সেলাই করা। তাতে ইংরেজি অক্ষরে লেখা আছে গাঙ্গুলি ব্রাদার্স, কলকাতা। গাঙ্গুলি ব্রাদার্সের কাপড়ের দোকান খুঁজে বের করতে আমার বিশেষ অসুবিধে হল না। মহেন্দ্রনাথ গাঙ্গুলি সেই দোকানের একজন পার্টনার। মহেন্দ্রবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল। তাকে সঙ্গে নিয়ে গিয়ে মেডিকেল কলেজে আমি সেই কোট তাকে দেখালাম। তিনি কোটটি চিনতেও পারলেন, কিন্তু সেটা কতদিন আগে তৈরি বা কে সেই কোট কিনেছে সেসব কিছুই তিনি বলতে পারলেন না। অগত্যা দোকানের 5-6 বছরের খাতা পরীক্ষা করে দেখা ছাড়া আর উপায় নেই। সেভাবে যদি জানতে পারা যায় কোটটা কার কাছে বিক্রি করা হয়েছিল, তাহলে কে সেই কোট কিনেছিল সেই খোঁজও পাওয়া যাবে। 15 দিন ধরে প্রচণ্ড পরিশ্রম করে 6 বছরের খাতা দেখা শেষ হল। জানা গেল এই 6 বছরের মধ্যে শুধুমাত্র 5টা কোট 7 টাকা দামে বিক্রি হয়েছিল। একটা কিনেছিলেন সিমলার সুরেশচন্দ্র দত্ত, আরেকটা ট্যাংরার শ্রীশচন্দ্র ঘোষ, 3 নম্বরটা কিনেছিলেন বউবাজারের রামজাদু সরকার, আর 4 নম্বরটা ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাস। কিন্তু 5 নম্বর কোটটা কাকে বিক্রি করা হয়েছে তার নাম লেখা নেই।
শুধুমাত্র লেখা আছে নগদ বিক্রি। এই সূত্র ধরে অনুসন্ধান করা প্রায় অসম্ভব, কিন্তু অন্য কোনো উপায় না পাওয়াতে এই পথেই নিতে হল। যে 4 জনের নাম পাওয়া গিয়েছিল তারা সবাই মহেন্দ্রনাথের পরিচিত খদ্দের। তাই মহেন্দ্রবাবুর সাহায্যে তাঁদেরকে খুঁজে পেতে কষ্ট হল না। সুরেশচন্দ্র দত্তকে তার সিমলার বাড়িতেই পাওয়া গেল। জানলাম যে কোট তিনি কিনেছিলেন সেটা তার কাছেই আছে। দ্বিতীয় ক্রেতা শ্রীশচন্দ্র ঘোষের কোটও তার কাছেই রয়েছে বলে জানা গেল। বউবাজারের রামজাদু সরকার আগে যে বাড়িতে থাকতেন সেই বাড়ি ছেড়ে তিনি নিজের দেশে গেছেন, বর্ধমানের কাছে একটা ছোট্ট গ্রামে। এদিকে ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাসের খোঁজ করে জানা গেল 3 মাস আগে তিনি মারা গিয়েছেন, আর সেই কোট তার বিধবা স্ত্রীর কাছে এখনো রয়েছে। তবে যে কোটটা নগদে বিক্রি করা হয়েছিল তার কোনো সন্ধান পাওয়া গেল না। এখন একমাত্র ভরসা রামজাদু সরকার। সেই 5 নম্বর কোটটা যদি তারই হয় তাহলেও আমার এই এত কষ্টের কিনারা হবে। আমি আর দেরি করতে পারলাম না। সেদিনই রামজাদু বাবুর দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন সকাল 8টার মধ্যে তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। রামজাদুবাবু তখন সবেমাত্র বাড়ি থেকে বেরোচ্ছেন। তাকে দেখেই আমার সমস্ত আশা একেবারে শেষ হয়ে গেল, কারণ আমি ধরেই নিয়েছিলাম যে সেই কেমিক্যাল এক্সামিনারের কাছে যে কোটটা দেখে এসেছি সেটাই রামজাদুবাবু ছাড়া অন্য কারোরই নয়, আর খুনি স্বয়ং এই রামজাদু সরকার। কিন্তু রামজাদুর গায়ের কোটটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ যে কোট পরে তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন সেটা সেই গাঙ্গুলি ব্রাদার্স থেকেই কেনা। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি পুলিশের লোক। ও, একটা বিশেষ দরকারই এখানে আসতে হয়েছে। দরকারটা আপনার সঙ্গী। তাহলে আসুন, বাড়ির ভেতরে আসুন। আমি আসলে একটু বেরোচ্ছিলাম, কিন্তু আজ আর হবে না মনে হচ্ছে। ঠিক আছে, আজ না হয় নাই গেলাম। আপনার কাজ শেষ হলে তারপর না হয় যাব। বেশ, চলুন। তা আপনার আসার কারণটা যদি একটু বলেন তাহলে মনটা একটু শান্ত হয়। আপনার কোনো ভয় বা চিন্তা করবার কারণ নেই। আমি যে কাজে এসেছিলাম সেই কাজ হয়ে গিয়েছে। আমি এখন চলেও যেতে পারি। আপনি কি কাজের জন্য এলেন আর আপনার কাজ হলোই বা কিভাবে, আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। সে যাই হোক, কোনো অসুবিধে না হলে আপনি কেন এখানে এসেছিলেন সেটুকু জানতে পারলে খুব ভালো হবে। আর একটা অনুরোধ, আজকের দিনটা এখানেই থাকুন, না হয় কাল দুজনে মিলে না হয় বেরোনো যাবে। আচ্ছা, ঠিক আছে, তবে আজ আপনার এখানেই থাকবো না হয়। হত্যাকাণ্ডের প্রথম থেকে শুরু করে সমস্তটাই এক এক করে রামজাদুবাবুকে বললাম। কি সূত্র ধরে অনুসন্ধান শুরু করেছিলাম, কিসের জন্যই বা তার বাড়ি এসেছিলাম, আর কিভাবেই বা সেই অনুসন্ধান শেষ হয়েছে সবই তাকে জানালাম। এই এতক্ষণে আমার মনটা একটু শান্ত হলো। কেন? আমি তো ভেবেছিলাম যে আপনি আমার বিপক্ষে কোনো অনুসন্ধান করতে এসেছেন। আপনি যা অনুমান করছেন সেটা সত্যি। কোনটা? যে কোট আপনি আমার গায়ে দেখেছেন সেটা সেই কোটটাই। এই কোট আমি গাঙ্গুলি ব্রাদার্সের দোকান থেকে 7 টাকা 9 আনা দাম দিয়ে কিনেছিলাম। তখন আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে ললিতবাবু নামে আরেকটি লোক থাকতেন। আমরা দুজনেই এই এক ধরনের দুটো কোট একই দিনে একসঙ্গে কিনেছিলাম। ললিতবাবু? আচ্ছা, ললিতবাবু যে কোটটা কিনেছিলেন সেটাও কি এই ধরনেরই আর একই দামের? একদম, দুজনের কোট একই রকমের ছিল, দামও এক। আচ্ছা, আপনি কি সেই কোটটা ধারে নিয়েছিলেন নাকি নগদ টাকা দিয়ে কিনেছিলেন?
যতদূর মনে পড়ছে আমি সে সময়ে ধারে নিয়েছিলাম, পরে অবশ্য সময় মতো সেই ধার শোধও করে দিয়েছি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে ললিতবাবু যে কোটটা কিনেছিলেন তিনিও কি ধারেই কিনেছিলেন নাকি নগদ টাকা দিয়ে কিনেছিলেন কোটটা? ললিতবাবু নগদ টাকা দিয়েই কিনেছিলেন কোটটা। আচ্ছা আচ্ছা, আপনি ললিতবাবুর পুরো নামটা বলতে পারবেন? কেন বলতে পারবো না, ওনার নাম হচ্ছে শ্রী ললিত মোহন মুখোপাধ্যায়। আচ্ছা, এখন তিনি কোথায় আছেন আন্দাজ করতে পারেন? সেটা আমার জানা নেই, কিন্তু তার ভাই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি জিপিওতে মানে জেনারেল পোস্ট অফিসের একজন ক্লার্ক। তবে তিনি কোথায় থাকেন সেটা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ। রামজাদু বাবুকে আর কিছু না বলে সেদিনটা তার বাড়িতেই কাটালাম। তার পরদিন বেরিয়ে রওনা দিলাম কলকাতা। কলকাতায় এসে পৌঁছনোর পর সেদিনই আর যোগেন্দ্রনাথের খোঁজ করা হলো না। পরদিন বেলা 10টার সময় জেনারেল পোস্ট অফিসে গিয়ে যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের খোঁজ পেলাম, কিন্তু ললিতবাবুর কথা জিজ্ঞাসা করায় তিনি বললেন যে ললিত এখন কলকাতার মেন টেলিগ্রাফ অফিসে কাজ করেন। টেলিগ্রাফ অফিসেও গেলাম, খোঁজ করে ললিতবাবুকে বেরও করলাম। তার কাছে জানা গেল তিনি সেই কোট কিনেছিলেন তার কাকা কান্তিবাবুর অনুরোধে, যিনি কানপুর থেকে তাকে কোটের মাপ আর টাকা পাঠিয়ে দিয়েছিলেন। ললিত কোট কিনে আবার তার কাকার কাছে কানপুরেই সেটি পাঠিয়ে দেন। ললিতের কাকা কান্তিবাবু তার নিজের জন্য কিন্তু কোটটি কেনেননি। কার জন্য কিনেছিলেন তা ললিতবাবু বলতে পারলেন না। সেদিনই রাত 9টার সময় ট্রেনে করে আবার কলকাতা ছাড়লাম। কানপুরে বাঙালির সংখ্যা খুব কম নয়, তবে দু একজন বাঙালিকে জিজ্ঞাসা করতেই কান্তিবাবুর বাড়ির খোঁজ আমি পেয়ে গেলাম। যখন গিয়ে পৌঁছলাম তখন তিনি বাড়ি ছিলেন না। প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করার পর তিনি এলেন। আমি তাকে নিজের পরিচয় দিলাম। দেখুন কান্তিবাবু, আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করবার জন্যই কলকাতা থেকে এত দূর এসেছি। যদি আপনি আমার কথার উত্তর দেন তাহলে বিশেষ উপকৃত হব। কি জানতে চান বলুন? আপনার ভাইয়ের ছেলে ললিত মুখোপাধ্যায়, হ্যাঁ, যিনি একসময় বউবাজারে থাকতেন, তার কথা আপনার মনে আছে? কেন মনে থাকবে না, নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, সেই সময় একটা গরম কোট কিনে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি কোটের মাপ আর 8টি টাকা তার কাছে পাঠিয়েছিলেন, মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ছে। ললিত একটা কোট কিনে ডাকে আমাকে পাঠিয়ে দিয়েছিল। ভেরি গুড। সেই কোটটি এখন কোথায়? আমি সেটা একবার দেখতে চাই। সেটা তো আমি কিনেছিলাম রামসুন্দরবাবুর জন্য। রামসুন্দরবাবু এখানকার একজন নামকরা কন্ট্রাক্টর, এখানেই থাকেন। কিন্তু উপেন্দ্রনাথ কোথায় আছে তা জানি না, অনেকদিন দেখিনি। আচ্ছা, রামসুন্দরবাবু কত দূরে থাকেন? এখন গেলে দেখা হবে? খুব একটা দূরে তো থাকেন না, আমি নিয়ে যেতে পারি আপনাকে। কিন্তু কেন স্যার আপনি এত দূর থেকে এখানে এসেছেন, মানে কিসের অনুসন্ধান সেটা জানার খুব ইচ্ছে হচ্ছে। দেখুন, যে বিষয়ের অনুসন্ধান করবার জন্য আমি এত দূরে এসেছি তা আমি আপনাকে বলতে পারি, কিন্তু আপনি কথা দিন রামসুন্দর বাবুর সঙ্গে দেখা হলে তাকে কিন্তু আপনি কিছু বলবেন না। এই বলে হত্যাকাণ্ডের সমস্ত কথা এক এক করে কান্তিবাবুকে বললাম। আমার কথা শেষ হলে কান্তিবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কি জানেন স্যার, রামসুন্দরবাবু এ সমস্ত জানতে পারলে এক বিপদের মধ্যে আরেক বিপদ হবে। হ্যাঁ, মানে উপেন্দ্রনাথ, যার কথা একটু আগে আপনাকে বলছিলাম, হ্যাঁ, সে জেলে আছে শুনলে বৃদ্ধ রামসুন্দরবাবু একেবারে অস্থির হয়ে পড়বেন।
আত্মহত্যা করা অসম্ভব নয়। আমার কি মনে হয় জানেন স্যার, এই অবস্থায় অন্য কিছু ভাবা দরকার। কান্তিবাবুর কথাটা শুনে মনে হল কথাটা নেহাত অযৌক্তিক নয়। এই অবস্থায় বৃদ্ধকে এই খবর দেওয়াটা উচিত হবে না। কান্তিবাবুর সঙ্গে পরামর্শের পর ঠিক হল প্রথমেই আমি গিয়ে বৃদ্ধ রামসুন্দর বাবুর সঙ্গে দেখা করব না। কান্তিবাবু যেমন প্রায়ই তার কাছে যান, আজও সেভাবেই যাবেন এবং কথায় কথায় জিজ্ঞাসা করে নেবেন তার ছেলে উপেন্দ্রনাথ এখন কোথায় আছে। আর তিনি এও জিজ্ঞাসা করবেন যে উপেন্দ্রনাথের কোট তিনি যে কলকাতা থেকে আনিয়ে দিয়েছিলেন, সেই কোটটাই বা এখন কোথায়। সবকিছু ঠিক করে কান্তিবাবু রামসুন্দরবাবুর বাড়িতে গেলেন, আর আমি কান্তিবাবুর বাড়িতেই অপেক্ষা করতে থাকলাম। ওনার ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। তারপর তার কাছেই আমি এদিকের ঘটনা শুনলাম। রামসুন্দরবাবুর একমাত্র ছেলে উপেন্দ্রনাথ প্রায় মাস দুয়েক আগে তার শ্বশুর বাড়ি গিয়েছিল। সেটা কোথায়? সেই বাড়ি তো কাশীতে। তো সে সময় উপেন্দ্র স্ত্রী তার মায়ের কাছে থাকত। আচ্ছা। কাশীতে পৌঁছে উপেন্দ্রনাথ তার বাবাকে দুটো চিঠি লিখেছিল, কিন্তু তারপর থেকে রামসুন্দরবাবু উপেন্দ্রের আর কোনো খবর পাননি। তিনি নিজে কোনো চিঠি লেখেননি? লিখেছেন, অনেকগুলো চিঠি লিখেছেন, কিন্তু কোনো চিঠিরই কোনো জবাব পাননি। ও। শেষে তার এক কর্মচারীকে উপেন্দ্রের খোঁজ করতে পাঠিয়েছিলেন, মানে কাশীতে। এই মাত্র দুদিন হলো সে ফিরে এসেছে। আচ্ছা, কি জানা গেল তার কাছে? সে উপেন্দ্রের শ্বশুর বাড়িতে গিয়ে কাউকে পায়নি। শুনেছে উপেন্দ্রনাথ সেখানে গিয়ে পৌঁছানোর কিছুদিনের মধ্যে তার শাশুড়ি মারা যান। তাই? তারপরে উপেন্দ্র আর তার স্ত্রী কিছুদিন কাশীতে ছিল, কিন্তু তারপর থেকে তাদের কোনো খোঁজ নেই। কোথায় গেছে, কেমন আছে, পাড়ার কেউ জানে না, মানে কেউ অনেকদিন তাদের দেখেনি। বুঝলাম। কিন্তু মুশকিল কি জানেন, কর্মচারীর মুখে এসব শুনে রামসুন্দরবাবু একেবারে বিছানায় পড়ে গেছেন। একটানা কান্নাকাটি করে চলেছেন, কারো কথা শুনছেন না। মানে তার ছেলে উপেন্দ্র যে এখনো বেঁচে আছে, এটা তাকে বিশ্বাস করানোই এখন কঠিন। আচ্ছা, সেই কোটের ব্যাপারে কিছু জানতে পারলেন? আসলে কি বলুন তো, রামসুন্দরবাবুর যে অবস্থা তাকে জিজ্ঞেস করতে পারিনি, বাড়ির কাজের লোকদের জিজ্ঞেস করেছি। এত জিজ্ঞাসা করে কি জানতে পারলেন? জানতে পারলাম যে উপেন্দ্র সে কোট নিয়েই কাশীতে গিয়েছিল। ভেরি গুড। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বিশ্বাস করুন, আপনার সহযোগিতা ছাড়া এত কিছু সহজে জানা সম্ভব হতো না। ধন্যবাদ। কান্তিবাবুর কাছে এত কিছু জেনে অনেকটা ভালো লাগছিল। খুনির আসল পরিচয় জানতে পারলাম। জানা বাকি রইল শুধু খুন করবার উদ্দেশ্য। আবার বৃদ্ধ রামসুন্দরের কথা ভেবে মন খারাপও হল। এই অবস্থায় তাঁর ছেলের গ্রেপ্তার হওয়ার কথা তাকে বলবো কিভাবে? কিন্তু শেষে ঠিক করলাম বৃদ্ধকে তাঁর ছেলের খবর দেওয়াই উচিত হবে। কারণ প্রথমত তিনি বহুদিন পর তাঁর ছেলের খবর পাবেন, দ্বিতীয়ত যে মোকদ্দমায় উপেন্দ্রনাথ এখন আসামি, বিনা চেষ্টায় তার থেকে কোনোভাবেই তার ছাড়া পাওয়ার উপায় নেই। তার বাবা যদি এখনো খবর না পান, তাহলে সেই মোকদ্দমার দেখভাল কে করবে? কেই বা উকিলের টাকা পয়সা জোগাবে? তাই পরদিন সকালে আমি আর কান্তিবাবু দুজনেই রামসুন্দরবাবুর বাড়িতে গেলাম। আমরা তাঁর ছেলের খবর নিয়ে এসেছি শুনে তিনি অস্থির হয়ে উঠলেন। তখনই বাড়ির বাইরে এসে আমাদের সঙ্গে দেখা করলেন। উপেন্দ্রর খবর কি এনেছেন? কে? আমার উপেন্দ্র এখন কোথায়? সে ভালো আছে তো? হ্যাঁ রামসুন্দরবাবু, আপনি একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ, বসুন। ঠিক আছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি উপেন্দ্রবাবুর খবর নিয়ে এসেছি। এমনিতে তিনি সুস্থই আছেন, কিন্তু কিন্তু
একটা ভীষণ বিপদের মধ্যে আছেন। সে কি, আমার আমার উপেন্দ্র বিপদে পড়েছে? সে সে এখন কোথায়? কি কি বিপদ হয়েছে তার? দাঁড়ান, এত উত্তেজিত হবেন না। না না, ঠিক আছে ঠিক আছে। দেখুন, উপেন্দ্রবাবুর কথা আপনাকে বলবার জন্যই কিন্তু আমি এত দূর থেকে এসেছি। আপনি একটু শান্ত হন, না হলে আপনাকে কিভাবে বলবো। আপনি আগে বলুন, সে এখন কোথায়? কি হয়েছে তার? উপেন্দ্রবাবু কলকাতায় আছেন। কলকাতায়? হ্যাঁ, একটা ফৌজদারি মোকদ্দমায় তিনি এখন আসামি। বিচার এখনো শেষ হয়নি। ওহ ভগবান, আমার উপেন্দ্র যে বেঁচে আছে তাই আমার কাছে অনেক। ফৌজদারি মোকদ্দমায় সে আসামি হয়েছে, তাতে আমি তেমন চিন্তিত নই। আমি খরচপত্র করব, ভালো উকিলের বন্দোবস্ত করব, সে নিশ্চয়ই অব্যাহতি পাবে। কিন্তু আপনি যে আমাকে খবর দিতে এসেছেন, আপনি কে? আমি একজন পুলিশের কর্মচারী। পুলিশ? আপনার ছেলের অনুরোধেই আপনাকে খবর দিতে এত দূরে এসেছি। ও আচ্ছা, আপনি পুলিশের কর্মচারী। তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে আমার উপেন্দ্র কিভাবে এই ফৌজদারি মোকদ্দমায় পড়েছে। দেখুন, সবটা হয়তো বলতে পারবো না। কে তার নামে নালিশ করেছে? কিসের অভিযোগ? আর কিভাবে কিভাবে সে কাশী থেকে আমাদের কোনো খবর না দিয়ে একেবারে কলকাতায় গিয়ে পৌঁছলো? আপনি একটু শান্ত হন, শান্ত হন রামসুন্দরবাবু। বৃদ্ধের প্রশ্নগুলো আমাকে একটু ভাবিয়ে তুলল। ভাবলাম, আমি যদি এখন সব কথা তাকে বলে দিই তাহলে তিনি বিপদের আশঙ্কায় একেবারে অধীর হয়ে পড়বেন, তাকে সুস্থ করে তোলাই দায় হয়ে পড়বে। এসব নানা রকম ভেবে শেষে মিথ্যে বলতে হলো। দেখুন রামসুন্দরবাবু, সেই খবর দিতে আমি এখানে আসিনি। আমি খুব ভালোভাবে জানিও না। একটা বিশেষ কাজে আমায় কানপুরে আসতে হলো, তাই আসার আগে একবার হরিণবাড়ি জেলে গিয়েছিলাম। সেখানে আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়। তা কি বলল সে? আমি কানপুরে আসবো শুনে তিনি তার বিপদের কথা আপনাকে জানাতে বললেন। আর 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 বলে দিলেন আমি যখন কানপুর থেকে ফিরব তখন যেন তার বাবাকে সঙ্গে করে নিয়ে যাই। দেখুন রামসুন্দরবাবু, যা বুঝলাম আপনি না গেলে তার বিপদ থেকে ছাড়া পাওয়া কিন্তু কঠিন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাঁর নামে কি অভিযোগ, তো তিনি শুধু বললেন যে একটা গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি এখন হাজতে। আপনি সেখানে গেলেই সবটা জানতে পারবেন। আচ্ছা, তাছাড়া আর কোনো খবর আপনাকে আমি দিতে পারবো না। আপনি যদি আমার সঙ্গে কলকাতায় যেতে চান তাহলে যেতে পারেন। আমি আগামীকাল সকালেই রওনা দেব। বৃদ্ধ আমার সমস্ত কথা মন দিয়ে শুনলেন। পরের দিনই আমার সঙ্গে কলকাতায় যাবেন বলে ঠিক হলো। তাই সেই দিনটাও আমাকে কান্তিবাবুর বাড়িতেই থাকতে হলো। কান্তিবাবু আমার কোনো কথাই রামসুন্দরবাবুকে বলেননি। পরদিন সকালে বৃদ্ধ তার একজন মাত্র কাজের লোক নিয়ে আমার সঙ্গে কানপুর ছাড়লেন। সময় মতোই আমরা কলকাতায় এসে পৌঁছলাম। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রামসুন্দরবাবু তার ছেলের সঙ্গে দেখা করার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠলেন। আমাকে বারবার অনুরোধ করতে লাগলেন, আচ্ছা চলুন না, এখনই আমার উপেনের সঙ্গে একবার দেখা করে নি। হ্যাঁ হ্যাঁ, চলুন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলুন। আমি আপনাকে সঙ্গে নিয়ে হরিণবাড়ি জেলে যাচ্ছি। এমনকি উপেন্দ্রনাথের সঙ্গে আপনার দেখা করার ব্যবস্থাও করে দিচ্ছি। আচ্ছা বেশ, কিন্তু একটা কথা আছে। হ্যাঁ বলুন না, কি কথা? জেলের প্রধান কর্মচারীর সঙ্গে সকালবেলা ছাড়া দেখা করা যাবে না, আর তার পারমিশন ছাড়া আলাদাভাবে উপেন্দ্রনাথের সঙ্গে দেখা করাও সম্ভব নয়। তাই নাকি? দেখুন, আমি পুলিশের কর্মচারী, আমি নিজে যখন ইচ্ছে দেখা করতেই পারি। আমি ব্যবস্থা করে দিচ্ছি,
যাতে আপনি জেলের বাইরে দাঁড়িয়ে উপেন্দ্রর সাথে কথা বলতে পারেন। আমিও থাকবো সেখানে। বেশ তো। আর আপনার যদি আলাদাভাবে আপনার ছেলের সঙ্গে দেখা করে তার সঙ্গে পরামর্শ করতে হয়, তাহলে কিন্তু অন্য কোনো দিন করতে হবে, আর সেজন্য আগে জেলার সাহেবের পারমিশন নিতে হবে। বুঝতে পেরেছেন? বৃদ্ধ রামসুন্দরবাবু রাজি হলেন। তাকে জেলের বাইরে রেখে আমি ভেতরে ঢুকলাম। একটা কথা। হ্যাঁ বলুন। উপেন কি মোকদ্দমায় পড়েছে, আর কেনই বা তাকে হাজতে থাকতে হচ্ছে, তাকে ছাড়ানোর জন্য কি করতে হবে, এই সব কিছু একটু ভালো করে জিজ্ঞেস করে নেবেন। আরও জিজ্ঞেস করবেন যে সে কলকাতায় কেন এসেছে, তার পরিবার এখন কোথায়। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হয়ে দাঁড়ান, আমি আসছি। দাঁড়ান। রামসুন্দর বাবুর কথা শুনে আমি জেলের ভেতরে ঢুকলাম। জেলা সাহেবকে বলে উপেন্দ্রকে ডাকিয়ে আনালাম। কি উপেন্দ্রনাথ? হ্যাঁ? আমাকে আরো একবার আসতে হলো ভাইয়া, তবে এবার কিন্তু আমি আর একা নই। আমার সঙ্গে আরও একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। কে? জেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছেন, ওই দেখো। উপেন্দ্রনাথ একবার মাত্র তার বাবাকে দেখেই কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন, কোনো কথাই বলতে পারলেন না। উপেন্দ্রনাথের মানসিক অবস্থার কথা ভেবে আমি চিন্তিত হয়ে উঠলাম। তার বসার ব্যবস্থা করলাম। আমি আর জেলার সাহেবও সেখানেই বসলাম। আজ আমরা বুঝতে পারব উপেন্দ্রনাথ এই বিপদের মধ্যেও তার মন স্থির রাখতে পারে কিনা। আজ বোঝা যাবে পরিচয় গোপনে তার এই অস্বাভাবিক প্রতিজ্ঞার অর্থ। এদিকে উপেন্দ্র আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে যে দৃষ্টি আগে দেখেছিলাম আজ আর তা নেই। তার চোখে যেন অল্প বয়সী ছোট ছেলের দৃষ্টি। তার চোখে জল টলমল করতে লাগলো। কে উপেন্দ্র? আসল ঘটনাটা এবার বুঝতে পারছো তো? দেখো, বুঝতে যদি পারো এবার অন্তত সব সত্যি কথা বলো। ভেবে দেখো উপেন্দ্র, সত্যি কথা না বলে এইভাবে মৃত্যুদণ্ড মেনে নিতে পারবে তুমি? সেটা কি উচিত হবে? দেখো উপেন্দ্র, আমি সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে বড় বড় কৌশলীর সঙ্গে কথা বলেছি। আচ্ছা। কাগজপত্র দেখে তারা বলেছেন তুমি নিজের মুখে দোষ স্বীকার করলেও এই মোকদ্দমায় তোমার ফাঁসি হওয়া কিছুতেই সম্ভব নয়। এই অবস্থায় সত্য গোপন করা তোমার উচিত নয়। তোমার বাবা নিজে এত দূর থেকে সবকিছু জানবার জন্য এখানে এসেছেন। তোমার বিপদের খবর পেয়ে তিনি কাশীতেও গিয়েছিলেন। সেখানে যা কিছু ঘটেছিল তাও কিন্তু তার জানতে বাকি নেই। দেখো উপেন্দ্র, তুমি যদি তোমার বাবার সামনে কিছু স্বীকার করতে লজ্জা পাও, তাই তিনি আমাকে তোমার কাছে পাঠিয়ে নিজে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। হে ভগবান! তুমি একটু ভেবে দেখো, এই অবস্থায় তোমার আর কোনো কিছু গোপন করা উচিত হবে কি? বাবাকে বলবেন তার এই কুপুত্রের পক্ষে সংসার ত্যাগ করাই মঙ্গল। যে নিজের মন নিজে চিনতে পারল না, এত বড় হয়েও ভালো মন্দ বুঝতে পারল না, তার এই সংসারে বেঁচে থাকার কোনো দরকার নেই। সামান্য ভুলের বশবর্তী হয়ে যে লোক অমূল্য রত্নকে হারাতে পারে, এই সংসারে তার আর মুখ দেখাবার কোনো অধিকার নেই। বলতে বলতে উপেন্দ্রনাথের গলা বুজে এলো। প্রায় মিনিট 10 চুপ করে থেকে আবার সে বলতে শুরু করল। বাবাকে বলবেন আমি কাশীতে পৌঁছানোর 2 দিন পরেই আমার শাশুড়ি মা মারা যান। তাতে আমার স্ত্রী একেবারে ভেঙে পড়েন। শাশুড়ি মায়ের শেষকৃত্য করে আমি যখন শ্বশুরবাড়ি ফিরলাম তখন রাত 9টা।
আমার শ্বশুর বাড়িটা ওই সদর আর অন্দর এই দুই ভাগে ভাগ করা। বাইরের অংশটায় আমার শাশুড়ি মাই থাকতেন। যাই হোক, রাত্রিবেলা বাড়ি ফিরতেই আমার চোখে পড়ল যে এক অপরিচিত যুবক কেমন যেন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম আমার শাশুড়ি মায়ের কোনো আত্মীয় হবেন হয়তো। বাড়ির ভেতর ঢুকে দেখলাম আমার স্ত্রী তখনও কেঁদে চলেছেন। তাকে শান্ত করার চেষ্টাতেই সেই রাতটা কেটে গেল। পরদিন আমার স্ত্রী খানিকটা সামলে উঠলেন। সেদিনও সন্ধ্যের পর আমাকে একটা কাজে বেরোতে হয়েছিল। ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। যেই বাড়ির ভেতর ঢুকতে যাব, আবার সেই আগের দিনের ছেলেটা আমার সামনে এসে পড়ল। আজকে দেখে মনে হলো যেন আমার স্ত্রীর ঘরের দিক থেকে আসছে। আমাকে দেখে সে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু আজ তাকে এভাবে পালাতে দেখে আমার ভালো লাগলো না। নানা রকম সন্দেহ মনে ভিড় করে আসতে লাগলো। ঘরে এসে দেখি আমার স্ত্রী তখনও জেগে। তাকে ওই অপরিচিত ছেলেটার কথা জিজ্ঞেস করলাম, কিন্তু সে তার সম্বন্ধে কিছুই বলতে পারল না। কোন লোক? আমি তো কোনো লোককে দেখিনি, আমি জানি না। সেদিন থেকেই আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ হলো, কিন্তু কিন্তু সেদিনও তাকে কিছু বলিনি। পরদিন সন্ধেবেলা আমাকে আবার বাইরে যেতে হলো। সেদিন যখন ফিরলাম তখনও অনেকটাই রাত। সদর দরজা বন্ধ করে আমার স্ত্রীর ঘরে এসে পৌঁছলাম। দেখলাম দরজা খোলা। একটা মাটির প্রদীপ মিটমিট করে চলছে। আমার স্ত্রী বিছানার উপর ঘুমিয়ে আছেন বলেই মনে হলো। আমি আমার স্ত্রীর বিছানার পাশে বসতেই আগের দিনের সেই ছেলেটা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আমারই সামনে দিয়ে তাড়াতাড়ি চলে গেল। সেদিন আমিও তার পেছন পেছন দৌড়লাম, কিন্তু কিন্তু কোন গলির ভেতর যে ঢুকে পড়ল কিছুই বুঝতে পারলাম না। বাড়ি ফিরে স্ত্রীকে ডেকে তুললাম। আবার তুমি এসব উল্টোপাল্টা কথা বলছো? কোন লোক? আরে বাবা, আমি এসবের কিছুই জানি না। আমার আর বিশ্বাস হলো না। আপনি ভাবুন, একটা লোক তারই ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল, আর সে বলছে কিনা তাকে চেনেই না। এ কথা কে বিশ্বাস করবে? আর আমি তো নিজের চোখে তাকে দেখেছি। একদিন নয়, দুদিন নয়, পরপর 3 দিন দেখেছি। সত্যি বলতে কি, সেই দিন থেকে আমার স্ত্রীর উপর আমার সন্দেহ বেড়েই চলল। মিথ্যাবাদী! এতদিন জানতাম না যে তুই কত বড় জোচ্চোর। আমি কোনো মিথ্যে কথা বলিনি। তুমি কি বলছো? আমি এসবের কিছু জানি না। আমাকে মিথ্যে কলঙ্ক দিও না। আমি কোনো দোষ করিনি। মিথ্যেবাদী, পাপী! আমি তোর কোনো কথায় বিশ্বাস করি না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি আর তোর মুখ দেখতে চাই না, কোনোদিন না। যাবে যা। এই বলে তার হাত ধরে টেনে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। বেশ, আমি চলে যাচ্ছি। তুমি যখন প্রতিজ্ঞা করেই ফেলেছ আমার মুখ আর দেখবে না, তাহলে আমিও আর আমার মুখ তোমাকে দেখাবো না। কিন্তু মনে রেখো, আমি অবিশ্বাসী নই। ঈশ্বর করুন তুমি একদিন বুঝতে পারবে আমি কোনো দোষ করিনি, করিনি দোষ। তার কোনো কথাই আমি কানে তুললাম না। আসলে রাগে আমার মাথা কাজ করছিল না। সারা রাত বাড়ির ভেতরে ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম, কিন্তু একবারের জন্য খোঁজ করে দেখলাম না যে সেই রাতে মেয়েটা কোথায় গেল। পরদিন সকালে বাড়ি থেকে বেরোলাম, কিন্তু তার আর কোনো খোঁজ করলাম না। সে প্রচন্ড রাগ তখনও আমাকে ছাড়েনি। সেদিনটাও কেটে গেল কোনোভাবে। খাওয়া দাওয়া কিছুই হলো না।
খিদে তেষ্টা কিছু বুঝতেই পারলাম না। রাত 9টা নাগাদ আমি বাড়ির ভেতর একা একাই বসে আছি। ঘর অন্ধকার, কিন্তু দরজাটা খোলা ছিল। জানি না কেন হঠাৎ সদর দরজার দিকে আমার চোখ পড়ল। দেখলাম সেই ছেলেটা আস্তে আস্তে বাড়ির ভেতরে এসে ঢুকছে। ভাবলাম আজ যদি একবার সেই ঘরের ভেতরে এসে ঢোকে তাহলে আজ তাকে আমি খুনই করে ফেলব। কিন্তু ছেলেটা আমার ঘরের সামনে দিয়ে অন্যদিকে চলে গেল। আমার ঘরে ঢুকলো না দেখে আমিও উঠলাম। পা টিপে টিপে তার পেছন পেছন যেতে লাগলাম। ছেলেটা আমাদের ঘর পার করে বাড়ির অন্তর্মহলের অন্য একটা অংশে গিয়ে ঢুকে পড়ল। আমিও দূর থেকে তাকে ফলো করতে লাগলাম। দেখি একটা ঘরের সামনে গিয়ে সে দরজায় টোকা দিতে লাগলো। দেখতে দেখতে সেই ঘরের দরজাটা ভেতর থেকে খুলে গেল। ঘরের ভেতর একটা প্রদীপ জ্বলছিল। সেই আলোয় দেখলাম বছর কুড়ির একটা বিধবা মেয়ে দরজা খুলেছে। দরজাটা খুলতেই সেই ছেলে ঘরের ভেতর ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। এতক্ষণে আমার চৈতন্য হলো। ঈশ্বর, ঈশ্বর আমার চোখ দিয়ে সব দেখিয়ে দিলেন যে আমি কত বড় ভুল করেছি, কিভাবে আমার স্ত্রীর উপর অত্যাচার করেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার হাত পা কাঁপতে লাগলো, মাথা ঘুরে উঠল। আমি বসে পড়লাম। কতক্ষণ যে সেভাবে বসেছিলাম জানি না, কিন্তু যেই সেই ঘরের দরজা আবার খুলল তখনই আমার চমকটা ভেঙে গেল। আমি তাড়াতাড়ি সেই ঘরের ভেতর ঢুকে পড়লাম। সেই ছেলেটা তখনও ঘরের ভেতর রয়েছে। আমাকে দেখে সে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি তো দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তাই আর পালাতে পারলো না। আর আমাকে ঘরের ভেতর দেখে ওই বিধবা মেয়েটা কি করবে বুঝতে না পেরে আমার পায়ে এসে পড়ল। আপনি আমার বাবার মতো, এই কলঙ্ক থেকে আজ আপনি আমাকে রক্ষা করুন। আপনি যদি আমাদের এই পাপের কথা কাউকে বলে দেন তাহলে আমাকে আত্মহত্যা করে লজ্জা থেকে নিষ্কৃতি পেতে হবে। মেয়েটির কথা শুনে আমি ভাবলাম, আমার আর এই নিয়ে গন্ডগোল করার কি দরকার। বললাম, তুমি ওই ছেলেকে জিজ্ঞেস করো। সে যদি আমার একটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দেয় তাহলে আমি আর কাউকে কিছু বলবো না, কিন্তু উত্তর যদি না দেয় তাহলে বাড়ির সবাইকে ডেকে তোমাদের সমস্ত কথা জানিয়ে দেব। এই ছেলে, তুমি কাল রাতে আমার ঘরের ভেতর ঢুকেছিলে কেন? হ্যাঁ, কেন ঢুকেছিলে? আমি বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ আপনার সামনে পড়ে গিয়েছিলাম, কিন্তু পালানোর আর কোনো জায়গা না পেয়ে আপনার ঘরের ভিতরে গিয়ে ঢুকি। সে সময় আমি জানতাম না যে সেই ঘরে আপনিই থাকেন। আচ্ছা, শেষে যখন আপনি সেই ঘরে এসে ঢুকলেন তখন আর কি করি, আপনার সামনে দিয়েই পালালাম। এছাড়া আর কিচ্ছু করার ছিল না। বিশ্বাস করুন, আমার না কোনো খারাপ মতলব ছিল না। এই যে এই মেয়েটি ছাড়া আমার আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সত্যি? এই কথা শুনেই আমি সেই জায়গা ছেড়ে চলে এলাম। তাদের কথা আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু তখন থেকে আমার স্ত্রীর খোঁজ করা শুরু করলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। দারুণ যন্ত্রণায় বুঝতে পারলাম কি ভয়ানক ভুল করেছি আমি। কত জায়গায় তাকে খুঁজে বেড়ালাম, কিন্তু কোথাও তার কোনো খবর না পেয়ে শেষ পর্যন্ত তার মায়ের এক পরিচিত মহিলার কাছে গেলাম। গিয়ে শুনলাম সে নাকি একদিন তার বাড়িতে ছিল,
তার কাছ থেকে কয়েকটা টাকা ধার নিয়ে কলকাতায় সে তার স্বামীর কাছে যাবে বলে চলে গেছে। কলকাতার কথা শুনে আমার মনে পড়ল কালীঘাটে তার এক মাসি থাকেন। তাই আমিও কলকাতায় রওনা দিলাম। সময় মতো হাওড়া স্টেশনে এসে পৌঁছলো আমাদের গাড়ি। গাড়ি থেকে নামতেই দেখি আমার স্ত্রীর মতন দেখতে একটি মেয়ে একটা গাড়ি ভাড়া করে তাতে উঠে বসলো। আমিও তাড়াতাড়ি সেই গাড়ির কাছে গিয়ে দেখলাম, আরে আমি যাকে খুঁজে বেড়াচ্ছি এ তো আমার সেই স্ত্রী, আমার হৃদয়ের লক্ষ্মী। আমি আর কোনো কথা না বলে তাড়াতাড়ি সেই গাড়িতে উঠে পড়লাম। আমার নির্দেশ মতো কোচম্যান গাড়ি চালাতে শুরু করলো। গাড়ির ভেতর আমি আমার স্ত্রীকে কত করে বোঝালাম, কত করে বললাম যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে তার উপর জঘন্য ব্যবহার করেছিলাম। তার জন্য আমি বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলাম, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তার অভিমান কমলো না। তুমি যখন একবার আমাকে ত্যাগ করেছ তখন আমার দিকে আর ফিরে তাকানো তোমার উচিত নয়। আমি তোমার যোগ্য নই। আমি আমার এই মুখ আর তোমাকে দেখাতে চাই না। না না না, এরকম করো না, তুমি এ কথা বলো না। আমার কথা শোনো, ভুল আমি করেছি, আমাকে ক্ষমা করে দাও। এ কথা বলো না তুমি। কথা বলতে বলতে কাপড়ের ঢাকা তার হাত ধরতে গেলাম, কিন্তু না, তুমি আমাকে ছোবে না। তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। এই পাপ জীবন আমি শেষ করে দেব। আমি প্রার্থনা করেছিলাম যাতে আমার স্বামীর সামনে আমার মৃত্যু হয়। আজ দেখছি ঈশ্বর আমার সেই প্রার্থনা শুনেছে। কি করছো? ছাড়ো, তুমি কি করছো? ছাড়ো, হে ভগবান, কি করছো তুমি? থামো, ছাড়ো আমাকে। কি সর্বনাশ করছো তুমি? থামো। দেখলাম তার হাতে একটা বিরাট বড় ছুরি। আমি তাড়াতাড়ি ছুরিটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। মুহূর্তের মধ্যে সেই ছুরিটা সে নিজের বুকে গেঁথে দিল। আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই ছুরি টেনে বের করে নিলাম, কিন্তু দেখতে দেখতে তার প্রাণ বেরিয়ে গেল। আমারই জন্য, আমারই সামনে আমার সতী সাধ্যী স্ত্রী তার নিজের জীবন বিসর্জন দিয়ে দিল। আমার নিজের জীবনের আর কোনো দাম নেই। এই জীবন শেষ হয়ে যাওয়াই ভালো। কথা বলতে বলতে উপেন্দ্রনাথ অজ্ঞান হয়ে পড়ল। আমি আর জেলা সাহেব মিলে তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেও তার জ্ঞান কিছুতেই ফেরাতে পারলাম না। তারপরে কয়েকজন কর্মচারীর সাহায্যে তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমি সেখানেই বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পর শুনলাম উপেন্দ্রনাথের জ্ঞান ফিরেছে। আমিও তখন জেলের বাইরে বেরিয়ে বৃদ্ধ রামসুন্দরের সঙ্গে দেখা করলাম। রামসুন্দর বাবুকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথাই আমি বললাম। সব শুনে বৃদ্ধ প্রথমটা চিন্তিত হয়ে পড়লেন বটে, কিন্তু তারপর ভালো উকিল আর মুক্তারের খোঁজ করা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই উপেন্দ্রনাথ ভালো উকিল আর মুক্তারের সাহায্যে মোকদ্দমা থেকে সম্পূর্ণ নিষ্কৃতি পেলেন। শুনলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প একই খুন, প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে এবং প্রিয়নাথের চরিত্রে
সৌমিক মৈত্র, উপেন্দ্রনাথ, রামস্বরূপ গাঙ্গুলি, উপেন্দ্রনাথের স্ত্রী শ্রীমন্তী বিশ্বাস, ম্যাজিস্ট্রেট ও রামসুন্দর বাবুর চরিত্রে দেবব্রত ব্যানার্জি, প্রহরী ও রামজাদুবাবু জয়দীপ সেন, কোচম্যান সোমনাথ মণ্ডল, বিধবা মেয়ের চরিত্রে শ্রমনা রায়চৌধুরী, অপরিচিত যুবক সুস্মিত চক্রবর্তী, রেকর্ডিং এডিটিং সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার অলিপা, গল্পের সূত্রধার কান্তিবাবুর চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী লেখকের কল্পনাপ্রসূত। গল্পটি ব্রিটিশ আমলের আইন অনুযায়ী রচিত। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমন আরো অনেক গল্প রয়েছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।